আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের সুযোগ পাবেন না, হুঁশিয়ারি সার্জিস আলমের। শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে এনসিপি। হবিগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগে সেনাবাহিনীর হাতে দালাল চক্রে 6 জন আটক। বেনাপোলে ঘুষের টাকা সহ ধরা পড়লেন কাস্টম হাউসের 2 কর্মচারী। এবং ফরিদপুরে পদ্মার ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে নর্থ চ্যানেল ইউনিয়নের ঘরবাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। আতঙ্কে এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক, বাংলাদেশের মানুষ তাদের ছাড়বে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দেশের ভালো মানুষরাই সবাই একত্রিত হয়ে একটি রাজনৈতিক দল করতে পারে, কিন্তু আওয়ামী লীগের কোনো ভার্সন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই এনসিপি মেনে নিবে না বলেও জানান তিনি। দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে বলে আবারও জানান সার্জিস আলম। উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এই দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না। নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতা আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই টানতে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সীমাহীন দুর্নীতি আর দালাল চক্রে দৌরাত্মে সাধারণ মানুষ অতিষ্ঠ। অবশেষে সেই চক্রের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে আটক হয়েছেন 3 কর্মকর্তা সহ 6 জন। সেনাবাহিনীর এই অভিযানকে কেন্দ্র করে জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস যেন ঘুষ আর দালালের অভয়ারণ্য। দীর্ঘদিন ধরে চলা ঘুষ বাণিজ্য আর সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে অভিযানে নামে সেনাবাহিনী। এ সময় 3 কর্মকর্তা সহ কয়েকজনকে আটক করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ নথি, টাকা উত্তোলনের রেকর্ড সহ অন্যান্য প্রমাণপত্র। অভিযানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রতিদিন গড়ে 350 থেকে 450টি পাসপোর্ট আবেদন জমা পড়ে এই অফিসে। এর মধ্যে 95%ই দালালদের মাধ্যমে। 10 বছর মেয়াদি পাসপোর্টে ঘুষ বাবদ 10 থেকে 11,000 আর 5 বছরের জন্য 7,500 টাকা পর্যন্ত ঘুষ দিতে হতো দালাল চক্রকে। 4 জনের ফাইল, 4 জনের সাইডে আলাদা আলাদা কোড আছে, সবাই ফুডের সাথে জড়িত। টাকা নিয়ে যায়, নিয়ে অফিসে বাদ করে দিয়ে দেয়। আবার আরেকজন এত মাস্টারের কাজ করে। হোটেলেও তো ফাইলের মধ্যে সিগন্যাল, এমনি কোনো এরকম নির্দিষ্ট কোনো 1-2 বা এরকম কোনো ওয়ার্ড নাই, ফাইলের মধ্যে সিগন্যাল দেওয়া। সামান্য হোল্ডিং নাম্বারের জন্য নিতেছেন আর কি, যে বলতেছে হোল্ডিং নাম্বার আনার জন্য। অভিযানে আটককৃতদের মধ্যে আছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, নিরাপত্তা প্রহরী ওসমান গনি, পরিচ্ছন্নতা কর্মী উমেশ পাল সহ 3 দালাল। তদন্তে জানা গেছে তারা মিলে গড়ে তুলেছিল একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র, যার প্রভাব অফিসের ভেতর থেকে শুরু করে বাইরের ট্রাভেল এজেন্সি পর্যন্ত বিস্তৃত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত আছেন তারা এই বিষয়টা দেখবেন। আশা করি কোনো ধরনের ভুল ভ্রান্তি বা কোনো ধরনের যদি এখানে সমস্যা পরিলক্ষিত হয় আমাকে অবহিত করবেন। তাদের বিরুদ্ধে নিহত মামলা হবে। সেই মামলায় অনুসন্ধানে যে তারা অপরাধী, এর বিরুদ্ধে যদি পাশাপাশি অন্য কেউ তার সঙ্গে জড়িত থাকে ইনভেস্টিগেশনে, তাদের কথা অবশ্যই উঠে আসবে। ভুক্তভোগীরা বলছেন দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যেন আগামীতে কোনো কর্মকর্তা কর্মচারী বা দালাল চক্র অনিয়ম দুর্নীতিতে জড়ানোর সাহস না দেখায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের অফিস থেকে তার সহযোগী ও ঘুষের 2,76,000 টাকা সহ আটক করে দুদক। এ সময় রাজস্ব কর্মকর্তা শামীমাকেও আটক করা হয়। তবে শামীমা আক্তারকে আটকের 4.5 ঘন্টা পর ছেড়ে দেয় দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। গতরাতে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ ঘটনা ঘটে। আটকের পর টানা 4.5 ঘন্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুদক সদস্যরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে যশোর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আলামিন বলেন, কাস্টমস কর্মকর্তার ঘুষ বাণিজ্যের খবরে অভিযান চালিয়ে রাজস্ব কর্মকর্তার অফিস থেকে তার সহযোগী এনজিও কর্মীকে ঘুষের টাকা সহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করলেও তার কাছে টাকা না পাওয়ায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণা। ক্যাম্পাসের ফ্যাকাল্টি থেকে শুরু করে শাটল ট্রেন, হল, ক্যান্টিন সবখানে রাত দিন প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা। বিশ্ববিদ্যালয়ের 27,500 ভোটারের অধিকাংশই থাকেন চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকায়। ফলে এবারের ভোটের মাঠে তারাই বড় ফ্যাক্টর হবেন বলে মনে করা হচ্ছে। আর এই ভোট টানতে নানা কৌশলে এগুচ্ছেন প্রার্থীরা। এবার চাকসুর 26টি পদের বিপরীতে 415 জন এবং হল সংসদে প্রার্থী 486 জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন যতটা এগিয়ে আসছে প্রার্থীদের প্রচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৈচিত্র্যময়তা ও নিত্য নতুন কৌশল। ব্যতিক্রমী নানা কৌশল নিয়ে প্রচার যুদ্ধে নেমেছেন রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ হিল কাফি। তিনি নবাব সিরাজউদ্দৌলা সেজে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আর মাত্র কয়েকদিন বাকি থাকায় দিনে রাতে সমান তালে চলছে প্রচারণা। সব মিলিয়ে নির্বাচনী হাওয়ায় ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। 35 বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচন যেন মাইলফলক হয়ে থাকে এমন আশাবাদ ব্যক্ত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। পাহাড়ের আঞ্চলিক বাহিনীগুলোর সঙ্গে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের যোগসূত্র তৈরি হয়েছে, এটি দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু। এখন টিভির 2 সহকর্মীর উপর হামলার ঘটনায় হামলাকারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে দলমতের পরিচয় বিবেচনা করা হবে না বলেও জানান তিনি। দুপুরে নগরীর 2 নম্বর গেট এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান। গত পরশু এখন টিভির সাংবাদিক হোসাইন জিয়াদ ও ক্যামেরা পার্সন পারভেজের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও আইনি ব্যবস্থা নিয়ে পুলিশের সাথে এ মতবিনিময় করে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক ও বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকরা। এ সময় পুলিশ সুপার 2 সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে জানিয়ে বলেন, এই এলাকা এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যা প্রশাসনের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এজন্য সন্ত্রাসীদের মুখোশ উন্মোচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে দিশেহারা ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের হাজারো মানুষ। হঠাৎ করে পদ্মার পানি বাড়তে থাকায় বাড়ছে ভাঙন, ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ভাঙন কবলিত পদ্মা নদীর তীরে বসে সকাল বিকেল এভাবেই প্রার্থনা করছেন 80 বছর বয়সী চান্দু মিস্ত্রি। সদর উপজেলার নদী ভাঙন কবলিত নর্থ চ্যানেল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের পদ্মা নদীর পাড়ে দুহাত তুলে সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করছেন। শুধু চান্দু মিস্ত্রি নয়, পদ্মা পাড়ের হাজারো মানুষের এমন আহাজারি যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত নর্থ চ্যানেল ইউনিয়নটি প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে। ফলে পদ্মার আগ্রাসী ভাঙনে বিলীন হয়েছে অনেক গ্রাম। নদী গ্রাস করে নিয়েছে 4টি বাজার সহ অসংখ্য স্থাপনা, ঘরবাড়ি সহ ফসলি জমি। 4-5 বার ভাঙছি, এখন আমাকে গাঙ্গে নিয়ে যাইতে পারি, ঘর মনে করে আমাকে যাওয়ার মতো কোনো জায়গা নেই। স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ কয়েকটি সরকারি স্থাপনা রয়েছে, সবই ঝুঁকির মুখে রয়েছে। সরকারের কাছে এই আবেদন
নদীটা দ্রুত বানিয়ে দেয়। প্রধান সড়ক যেটা বলে গোলডাঙ্গি ব্রিজ সহ যে পাকা রাস্তাটা, এটিও অত্যন্ত হুমকির মধ্যে রয়েছে। ভাঙন রোধে দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইমেল বার্তায় বিষয়টাকে জানিয়েছি এবং আমরা আশা করি যে আমাদের সাধ্যমতো এখানে আমরা চেষ্টা করব যাতে নদী ভাঙনটাকে একটু প্রশমন করা যায়। ভাঙনে ঘরবাড়ি বিলীন হওয়ার আগে সরকার ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কয়দিনের ওষুধ দিমু চাচা? পুরো মাসেরটাই দাও। পাইছেন সরকারি ভাতা? ভাতা নিয়ে চিন্তা কিসে, ভরসা পাই বিকাশে। সরকারি ভাতা নিশ্চিন্তে ও প্রতিবার সময় মতো পেতে আপনার বিকাশ নাম্বারটি সমাজসেবা অফিসে নিবন্ধন করুন। প্রায় 2.5 ঘন্টা পর স্বাভাবিক হলো সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। রেলওয়ে সিলেট স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, সকাল 8টার দিকে সিলেটের মোগলা বাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন সহ 4টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনটির চালক সহ কয়েকজন আহত হয়। পরে রেলওয়ে প্রকৌশলী ও কর্মীদের প্রায় 2 ঘন্টার চেষ্টায় রেল লাইন মেরামত করা হলে স্বাভাবিক হয় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। এদিকে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিলেট জেলা প্রশাসন। কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি বাড়ায় ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদী দিয়ে ভেসে আসছে শত শত গাছের গুঁড়ি। ধারণা করা হচ্ছে বন হতে পানির স্রোতে এসব গাছ ভেসে আসছে। কাটা গাছের গুঁড়ির সাথে শেকড় সহ উপড়ে আসা গাছও পাওয়া যাচ্ছে। গত 2 দিন থেকে বাংলাদেশের অভ্যন্তরে নানা উপায়ে এসব গাছ নদী থেকে সংরক্ষণ করছেন তীরবর্তী মানুষেরা। বাংলাদেশের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙ্গা শালঝোর এলাকায় কালজানি নদীর পাড় থেকে এসব তুলছেন স্থানীয়রা। জানা গেছে ভুটান থেকে জয়গা এলাকা হয়ে হাসিমারা ফরেস্ট থেকে এসব কাঠ আসতে পারে। কালজানির উজানে ভারতের হাসিমারা বনাঞ্চল রয়েছে, সেখানে বৃষ্টির পানি প্রবেশ করেছে এবং তীব্র স্রোত দেখা দিয়েছে। ভুটান ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা দিয়ে কালজানি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। উজানে ভারী বৃষ্টিপাতের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি হঠাৎ বৃদ্ধির একদিন পর তা কমতে থাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষজন। গত 2 দিনে সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলা দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বসতভিটা হারিয়েছে অন্তত শতাধিক পরিবার। আকস্মিক ভাঙনে ঘরবাড়ি হারিয়ে মানবেত দিন কাটছে তাদের। অন্যদিকে দুশ্চিন্তায় রয়েছে ভাঙন হুমকিতে থাকা আরও কয়েকশো পরিবার। ভুক্তভোগীরা জানায়, অসময়ে নদ নদীতে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের কবলে পড়ে বসতভিটা হারাচ্ছে অনেকে। ঘরবাড়ি অন্যের জায়গায় সরিয়ে রাখলেও মাথা গোঁজার ঠাঁই খুঁজে পাচ্ছেন না তারা। মিলছে না সরকারি কোনো সহযোগিতাও। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তিস্তা নদী তীরবর্তী বন্যা কবলিত বিভিন্ন এলাকায় 5 শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের দল, দুর্যোগে দুঃসময়ে সবসময়ই বিএনপি জনগণের পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক AKM মমিনুল হক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শেরপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের জামিন ইস্যুতে জেলা জজ, বিপি ও জিপির অপসারণ সহ 7 দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যরা। গতকাল শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। অবস্থান কর্মসূচি পালনের পর চন্দন পালের দেশ ত্যাগের আশঙ্কায় তার পাসপোর্ট জব্দ ও দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আদালতের রাষ্ট্রপক্ষের পিপি বিশেষ আবেদন করেন। পরে শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেন।
সাভারের আশুলে অভিযান চালিয়ে ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাদ্দেস হোসেন সহ আওয়ামী লীগের 5 নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। গতরাতে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ভিসা লাগানো পাসপোর্ট সহ নগদ টাকা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মুহাদ্দেস হোসেন, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য, ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, নবযুগ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আহাদ হোসেন। তারা সবাই জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র জনতা হত্যা মামলার আসামি বলে জানা গেছে। শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি SM জুবায়ের সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। 2019 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ঝালকাঠি সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে 11 জেলেকে 1 মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন ইলিশ শিকার বন্ধে সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি শহর, রাজাপুর ও নলছিটি উপজেলার 85 কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এ সময় 37,000 মিটার অবৈধ কারেন্ট জাল ও 3টি নৌকা জব্দ করে মৎস্য বিভাগ। ইলিশ সম্পদ সংরক্ষণে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এই অভিযান 25 অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। হবিগঞ্জের মাধবপুরের রাস্তার দুই পাশের অর্ধশতাধিক আকাশমণি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, বহরা ইউনিয়নের গিলাতলি 4 রাস্তার মোড় থেকে খানকা শরীফ হয়ে চেঙ্গার বাজার পর্যন্ত সড়কের পাশের গাছগুলো রাতের আধারে ইলেকট্রিক করাত দিয়ে কেটে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। ঘটনা 10 দিন পার হয়ে গেলেও এখনও কোনো মামলা বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম। মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে কুমির আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। পদ্মা নদী সংলগ্ন একটি শাখা নদীতে কুমিরের বিচরণে জেলেরা মাছ ধরতে ভয় পাচ্ছেন। মানিকগঞ্জ সদর উপজেলার চর বংখুরি, হরিরামপুর উপজেলার ধুলসুরা, বোয়ালি, আইলকুন্ডি ও বাবরহাটি এলাকার লোকজন জানান, প্রতিদিনই শাখা নদীতে একাধিক কুমির দেখা যাচ্ছে। কুমিরগুলোকে ধরে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। তবে এ ব্যাপারে মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা বলেন, কুমিরের বিষয়ে বন বিভাগকে জানানো হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখবো আগলে। এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় পালিত হয়েছে 35তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ সহ প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। শেরপুরে শ্রী বড়দিতে বন বিভাগের উদ্যোগে 196টি প্রাথমিক বিদ্যালয়, 60টি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা সহ স্থানীয় জনসাধারণের মাঝে 16,000 বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর শ্রীবরতী সরকারি নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এসব চারা বিতরণ করে। বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, জাম, পেয়ারা, জলপাই, চালতা, বহেরা, আমলকি ও হরতকি সহ নানা প্রজাতির চারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।